সাহিত্যের উঠোনে আপনাকে স্বাগত জানাই। যদি চান আমাদের উঠোনে আপনার জন্য একটি আসন বরাদ্দ থাকুক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আজ শুনবেন আসরের প্রথম গল্প, বিমল বন্দ্যোপাধ্যায় রচিত একটি অবাস্তব গল্প অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন, আজ কমণ্ডলের ফাঁসি। আপনাদের একটা কথা প্রথমেই বলে রাখি, গল্পটা কিন্তু অবাস্তব, মানে বাস্তবে ঘটনা ঘটা কখনোই সম্ভব না। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? জানি আপনাদের মধ্যে শতকরা ৬১ জন বলবেন হ্যাঁ, শতকরা ২৮ জন বলবেন না, এবং শতকরা ১১ জন বলবেন জানি না বা ভেবে দেখিনি তো। আপনাদের মধ্যে যে শতকরা ৬১ জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞেস করি, আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আপনারা না বলবেন, আমি জানি নাই বলবেন আপনারা, কেননা যারা ফাঁসি দেন তারা তো আর পরে এসে বলতে পারেন না যে মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম, চলুন একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে। হ্যাঁ, খর্দার কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে ৫ বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে, এবং এই দীর্ঘ ৫ বছর ধরে আইনের রতি মহারথীরা আইনের অণু পরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর ৩:৩০। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আমি কোথায় ভাবলুম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। আমি নিজে গিয়ে বাজারে সেরা মিষ্টি দই সব কিনে আনলু, আর বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। বলুন দেখি, এখন আমি পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে দূর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, আমি ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় ঠিক করে দেবে না? ওহ, বেটা কি বিপদে ফেললে বলুন দেখি আমায়। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি কি বলেন ডাক্তার সাহেব? ফাঁসির আসামির শেষ ইচ্ছে, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। ওফ, কি বিপদেই পড়লুম বলুন তো। ২৫ বছর সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা পান্তা ভাতের জন্য চাকরি যাবে। ওয়ে নকুল, বলুন স্যার। একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট কাকা ন্যাকার করছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে। আচ্ছা স্যার। আরে শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তবে তুমি পরিষ্কার বলে দিও যে বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলেগুলি নিয়ে বাপের বাড়ি চলে যান। বড়বাবু চাকরি খুইয়ে দুদিন বাদে ওইখানে গিয়ে উঠবেন। আচ্ছা স্যার। আর শোনো, যদি বলেন না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তবে তুমি বড় করে একটা থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, সঙ্গে ৪টে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর ১ ভাঁড় দই আছে, এগুলো নিয়ে মেম সাহেবকে দেবে, ছোট খোকাকে খেতে দিতে বলবে। আচ্ছা স্যার। না না না, শোনো শোনো, দইটা ওকে দিতে বারণ করবে, খোল করে রাখতে বলবে, আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? না স্যার, আর যদি কিছু বলার থাকে। না, আর কিছুই বলার নেই, তুমি যাও। আচ্ছা স্যার। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো। যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়। সেইখানে সরকারি পুরোহিত
শ্রী পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জেলার সাহেব, ডাক্তার, দুজন অফিসার, অহিনবাবু আর কমলবাবু। তিনজন কনস্টেবল নকুল, রামসিং আর কেষ্ট একটু দূরে দাঁড়িয়ে আছে। জেলার সাহেব ঘড়ি দেখে বললেন, ওহ, এই আর এক ল্যাঠা। ঠিক 4:55 ঝোলাতে হবে। আর এই বাচস্পতি সেই থেকে কি যে অংমঞ্জন করছে কে জানে। জেলা সাহেব, আমি বলছিলাম কি, একটু তাড়া মারুন না। না ডাক্তার সাহেব, তাড়া মারাটা ঠিক হবে না, বুঝলেন না, সরকারি পুরুত। রাখো তো হইন সরকারি পুরুত। আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরুতের দিকে তাকিয়ে বসে থাকবে না। সে তো টাইম হলেই ফুরুত করে ঘুরে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? ধস শালা, তখন থেকে সেই এক পোজ বাজছে, হাত তুলে খালি ইশারা করছে, হচ্ছে হচ্ছে। ও কমল, তোমার সব ওদিকে রেডি তো? আগে হ্যাঁ স্যার। হ্যাংম্যান এসেছে তো? হ্যাঁ স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু বাচস্পতি এত দেরি করছে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচীন। দেখছেন একটা লোক পরে পরে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি। আরে থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমায় খিস্তি করছিলেন? আমি শুনতে গেছি। বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যায়। তার হাত দুটো পেছন দিকে বাঁধা হয়, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণটি পাঠ করেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলার সাহেব 10 থেকে নিচের দিকে ঘুরতে শুরু করেন এবং যেই শূন্যে এসে পৌঁছলো দড়িতে টান পড়ে। কমণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাটাতনটা সরে যায়, তার দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই কমণ্ডলের জীবনের শেষ আর আমাদের গল্পের শুরু। এইবার অহিনবাবু ডাক্তারকে সঙ্গে করে কমণ্ডলের দেহের কাছে গেলেন। তার হাতের বাঁধন, মুখের ঢাকনা খুলে দেওয়া হলো। ডাক্তার কমণ্ডলের নাড়ি দেখেই চমকে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, ও মাই গড, হি ইজ স্টিল অ্যালাইভ। ইম্পসিবল, অ্যাবসার্ড। কি বলছেন আপনি? ইয়েস, আই সোয়ার, হি ইজ স্টিল অ্যালাইভ। হতেই পারে না ডাক্তার, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল? ভুল আমার হয় না। ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিকঠাক সময় বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা ঠিক সময় বলতে পারি। হবেই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া, ও কাজ কি একবারে সফল হবে নাকি? একেবারে হবে না মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কি করবেন স্যার, সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ। কিন্তু এটা কোনো হতে পারে নাকি ডক্টর? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল, আই ডোন্ট রিয়েলি নো। সাধারণত ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে মানুষের নাড়ি থেমে যায়, কিন্তু হি ইজ স্টিল অ্যালাইভ। অহিনবাবু, বলুন স্যার। লাশটাকে নামিয়ে আনুন। ওয়েল জেলার সাহেব, ইউ কান্ট কল ইট এ লাশ, হি ইজ স্টিল অ্যালাইভ। আরে থামুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে সারতে পারেন না, আবার আইন দেখাচ্ছেন। অহিনবাবু ও অন্য কনস্টেবলরা মিলে কমণ্ডলের বাঁধন খুলে তাকে নামিয়ে আনলেন। সে এখন অজ্ঞান। তাকে মাটিতে শোয়ানো হলো। ও কমল, কি করবো বলো? কি বলবো স্যার, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? সবাই মিলে ধরাধরি করে আরেকবার মালটাকে দড়িতে লটকিয়ে জোর করে 3-4 বার হ্যাচকা। না না কমলবাবু, তাতে আইনে আটকাবে। আইনে বলেছে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। ওর তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা, এক কাজ করলে হয় না, জল টল দিয়ে কোনো রকমে বেটার জ্ঞানটা ফিরে নিয়ে এসে প্রথম থেকে সমস্ত ব্যাপারটা আরেকবার করলে। প্রথম থেকে মানে? সেই পান্তা ভাত থেকে? আই এম সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। না না, প্রথম থেকে সব কিছু করার কি দরকার? কোনো রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। ই আর কি আর কি, আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি?
আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে, তা হবে না। আপনার ওর জ্ঞান ফিরে নিয়ে আসুন, আমি আবার ওকে মন্ত্র পড়ে শোনাই। দোহাই মশাই, আর আমার মন্তরের কাজ নেই। আপনার ওই বোম্বাই মার্কা অং বং চং শুনেই বোধ হয় ওর প্রাণটা বেরোতে চাইছে না। ডাক্তার সাহেব, দেখুন তো কোনো রকমে বেটার জ্ঞানটা ফিরিয়ে আনা যায় নাকি। ডাক্তার এদিক ওদিক খানিকক্ষণ পরীক্ষা করে হঠাৎ কমণ্ডলের দুই পাশে দুই পা রেখে ওর বুকের উপর চেপে বসলেন। আরে ও কি করছেন ডাক্তার সাহেব? একে বলে এই আর্টিফিশিয়াল এই রেসপিরেশন এই বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। এই সব লাগো সব লাগো। এমনি করে বড় বড় হার্টের রোগীর হার্ট বন্ধ হলে পরে হার্টটাকে তো চালু করে নিন নিন নিন, জ্ঞান এসে গেছে। এসে গেছে? কই কই কই, দেখি দেখি। এই সরো সরো সরো, সামনে থেকে সরো, সামনে থেকে সরো। এই রাম সিং, একটা চেয়ার নিয়ে এসো জলদি জলদি। সকলে কমণ্ডলকে ঘিরে নানান টুকরো টাকার কথা বলতে লাগলো। ইতিমধ্যে রাম সিং ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এলো। ঘরের মাঝখানে সেটা রেখে কমণ্ডলকে তার উপর বসানো হলো। কমণ্ডল শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল। ডাক্তার সাহেব, এইবার ওকে বোঝান যে স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি ভাই। তোমার নাম তো কমণ্ডল ভাই। কই, আমার মনে পড়ছে না তো। পড়বে ভাই, আমার সাথে কথাবার্তা বললেই মনে পড়বে। আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। হাসি কি শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়ে ঝোলানো? আহ, আপনি আবার ফুটকাচ্ছেন। ফাঁসি মানে হচ্ছে ভাই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা ঝোলাবো। আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি বেঁচে না থাকা? তাহলে আপনি বলুন, আমি চলে যাই। এই, দেখুন মশাই, আপনি যদি আর একটাও কথা বলেন খুব খারাপ হয়ে যাবে। ডাক্তার সাহেব, চালিয়ে যান। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই তো তুমি বসে আছো, কাঠের চেয়ারে বসে আছো। রাম সিং বেটা মাওড়া তো মাওড়াই। অফিসে এতগুলো ছাড় পাকাওয়ালা চেয়ার আছে, তার একটা আনতে পারলি নে? বেটা বসলেই মালুম পেতো বেঁচে আছে না মরে গেছে। এই যে কেষ্ট, চার্জশিট খাওয়ার যদি মতলব না থাকে তবে চুপ করে থাকো। হ্যাঁ, তুমি বেঁচে আছো ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। আপনি মানুষকে বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তবে এতক্ষণ আপনি আমায় মরার কথা বলছিলেন কেন? মানে জেলা সাহেব, আমার বোধহয় আর এগোনো ঠিক হবে না। ব্যাপারটা খুব বেড়া জায়গায় এসে গেছে। সরুন সরুন, সব সরুন দেখি, আমি দেখছি। ওহে কমণ্ডল, চেনো আমাকে? না, চেনো না? ও, তোমার তো চেনার কথাই নয়, তোমার তো আগে কখনো ফাঁসি হয়নি। শোনো, আমার নাম শ্রী তর্করত্ন পঞ্চানন বাচস্পতি। আমি সরকারি পুরোহিত, আমি পূজা করি। কি পূজা করেন? জেলের সব পূজা, জেলের দুর্গা পূজা, জেলের কালী পূজা, জেলের সরস্বতী পূজা, তারপর ধরো গিয়ে অনুশাসন পূজা, জেলার সাহেবের বাড়ির শনি পূজাও করি আমি। এই মশাই, ওটাকে আবার এর মধ্যে টানছেন কেন? ওটা তো আপনার আনঅফিসিয়াল ডিউটি। এখানে পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে, এখানে ফাঁসি পূজা হবে। ওই, এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবি কি বাবা, ঠাকুরকে কি চোখ চাইলেই দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। ধর মশাই, হাঁটুন তো, যত সব বোমবাস্টিক কথাবার্তা। ওই কমণ্ডল, আমি ডাক্তারও নই, গুরু তো নই, আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা
চোর ধরে যারা। না না, ভুল বললেন। পুলিশ হলো তারা, পুরুত তারায় যারা। আর একটা কথা বলে দেখুন, একদম এখান থেকে বার করে দেবো। ই বার করে দেবেন? কত সাধ্যি! আমি কিনা সরকারি পুরোহিত, সরকারি কাজে এসেছি, ব্যাস। আমাকে বার করে দেবার আপনার কোনো এখতিয়ারই নেই। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই বুঝিয়ে দেব। ওই কমন্ডল, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানিকে গলা টিপে খুন করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে। চাপারানিকে? চাপারানি তোমার বউ, যাকে তুমি খুন করেছো, মনে পড়ছে না? না। এই, মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো না? না গো বাবু, সত্যি করে বলছি, আমার কিছুই মনে পড়ছে না। ও তো সারা আচ্ছা ঝামেলায় পড়লুম। ও কমল, কি করি, একটু বুদ্ধি টুদ্ধি দাও না। কি বলবো স্যার, কিছুই বুঝতে পারছি না। স্যার, এরকমভাবে বললে হবে না। তাহলে কিরকম ভাবে হবে অহিন? সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে দিতে হবে। পারলে আপনিই দিন। কমন্ডল, খর্দায় তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে আর বউ চাপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনে টাইনে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদ দোষ ছিল। তুমি প্রচণ্ড নেশা করছিলে। ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়। তোমার বাড়িতে অভাব দেখা দিল, কিন্তু তবু তোমার নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন তোমার কারখানার গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার খুব নেশা করতে ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে কাউলিওয়ালার কাছে গেলে, সে তোমাকে টাকা দিলে না, এক বন্ধু তোমায় খাওয়ালে। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপটাকে টাকার জন্য গালি দিতে লাগলে। তোমার ছেলে মেয়েরা তখন ভাত খাচ্ছিল, তুমি তাদের ওপর রেগে গেলে, বললে আমার মাল খাওয়ার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতেই চাপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তুমি চাপার কাছে মদ খাওয়ার পয়সা চাইলে, চাপা দিতে পারলো না। তুমি তখন সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে। চাপা বাধা দিতে এলে তুমি ওর গলাটা টিপে ধরলে, সে মরে গেল। কমান্ডল, শুনলে তো সব কথা? এবার মনে পড়েছে তো? না। अरे भाई, हिंदी में बताने से कुछ फायदा होगा क्या? আরে দূর মাওড়া, দেখছিস বাংলাতে কাজ হচ্ছে না, হিন্দি। ও শালায় তো আচ্ছা ঝামেলায় পড়লুম। স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তো ছাড়ো। মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে কি চাইছো তুমি? বলছিলাম যে, ধরুন আমাদের মধ্যে কেউ কমন্ডল সাজলু, তারপর ধরুন সেদিনকার ঘটনাটা পুরো ওর সামনে অভিনয় করে দেখালুম। সেদিনকার পুরো ঘটনা? নট আ ভেরি ব্যাড আইডিয়া। কি বলেন ডাক্তার সাহেব, কাজ হতে পারে বলে মনে হচ্ছে? একটা চান্স নেওয়া যেতেই পারে। বেশ, তো শুরু করা যাক। কমল, তোমার তো অ্যাক্টিং ব্যাক্টিং ভালো আসে, তুমি ওর বাপটা সাজো। অহিন বাবু, আপনি আপনি কমন্ডো, তোমরা 3 জন 3 ছেলে মেয়ে। ডাক্তার সাহেব, আপনি 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 চাপারান। কে? আমি? না না না, আমায় ঠিক হতে মানাবে না। আহ, সত্যি বলতে কি, এই স্যুট বুট পরে তার চেয়ে আই উড সাজেস্ট কি বাচস্পতি মশাইকে দিয়ে চাপারানিটা, মানে ওর নামাবলীটা শাড়ি হিসেবেও কাজে লাগানো যেতে পারে। স্যার, আমাদের মধ্যেও গন্ডগোল। তোমাদের আবার কি হলো? না স্যার, ওই লোকটার 2টো মেয়ে 1 ছেলে। তা আমি নকুল আর রাম সিংকে বললুম তোরা ফিমেল রোল 2টো কর। তা রাম সিং রাজি হচ্ছে না। नहीं जिलार साहब, हम जनाना का काम नहीं करेगा। দাও 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 দাও, হড়বড় করো না, হড়বড় করো না। অহিন বাবু, কমন্ডলের ছেলে মেয়েদের স্টেজটা বলুন তো। আগে ওর বড় মেয়েটা 7 বছরের, ছোট মেয়েটা 4 বছরের, আর একদম ছোট ছেলেটা 2 বছরের। ঠিক আছে, সিনিয়রিটি অনুযায়ী নকুল, তুমি হচ্ছে বড় মেয়ে, আর কেষ্ট তুমি তুমি ছোট মেয়ে, আর রাম সিং তুমি ছোট ছেলেটা। আর ঝামেলা করো না, শুরু করো। এই কথার সঙ্গে সঙ্গে দেখা গেল কমল এক জায়গায় বসে খক খক করে বুড়োদের মতো কাশছে। বাচস্পতির নামাবলীটা ঘোমটার মতো মাথায় দিয়ে কাল্পনিক উনুনের সামনে বসে রান্না করছে।
কেষ্ট, নকুল, রাম সিং মানে 3 ছেলে মেয়ে খেলা করছে। অহিনবাবু যেন কমণ্ডল বাইরে থেকে ভেতরের দিকে আসছে। জেলা সাহেব হঠাৎ অহিনবাবুকে বাধা দিয়ে বললেন, দাঁড়ান 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 অহিনবাবু, অহিনবাবু, একেবারে কারখানার গেট থেকে। আর সে আমি হচ্ছি ইউনিয়নের লিডার, আমি বক্তৃতা করছি। বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল এই কারখানা বন্ধ রয়েছে। মালিক বলেছে। ও কমল, এরপর কি বলবো একটু বলে দাও। মালিকেরা যা বলে থাকে তাই বলেছে স্যার। হ্যাঁ, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু কারখানা আমরা খোলাবই। তা সে কারখানা থাক আর না থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধুগণ। আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে তাল গাছের মতো। রবীন্দ্রনাথ ছোট খোকার বইয়ের এক জায়গায় বলেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদের সেই তাল গাছ হতে হবে, সবাইয়ের মাথা ছাড়িয়ে উঁকি মারতে হবে। আপনারা সবাই একজোট হন। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ, আমাদের নেতা যুগ যুগ জিও। আরে ধুর, বাবুদের বক্তৃতা শুনে শুনে কান পচে গেল। এখন একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে একটাও পয়সা নেই। পয়সা পাই কোথায়? ওই তো রহমত খা কাবুলিওয়ালা, ওকে ধরা যাক। রহমত ভাই, ও রহমত ভাই। কি খবর মন্ডল বাবু, কেমন আছে? ভালো নয় ভাই, ভীষণ বিপদের মধ্যে আছি। আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তোমার কাছে এসেছি। আমার কাছে কেন আসিয়াছে? আমি তো তোমাদের কারখানার মালিক নাহি আছি। মানে যদি কটা টাকা ধার দাও। টাকা ধার দিব তোমাকে? তুমি টাকা ধার হইলে শোধ দিবে কি করিয়া? কারখানা খুললেই সব টাকা শোধ করে দেব রহমত ভাই। তোমার কারখানা বন্দিশ আছে, ও আর খুলিবে না। আজ না হয় কাল, একদিন না একদিন তো খুলবেই। তখন আমিও টাকা দিবে, যত চাইবে তত দিবে। এখন 1 পয়সাও দিবে না। চাই হিং, চাই সুরমা। ডাক্তার সাহেব, দিলেন তো সব মার্ডার করে। যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না? সে কি? আমার ধারণা ছিল। হ্যাঁ হ্যাঁ, বেচে বেচে। যা জানেন না তা নিয়ে বড় বড় কথা বলবেন না। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি নিজে। ফের বাজে কথা বলছেন। আপনি নিজে দেখেছেন যে কাবলে হিং বেচে সে টাকা ধার দেয়? শুধু দেখেছি না, আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। থাকে, ও নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার, ওটা খুব মাইনর পয়েন্ট। আর অহিন বাবু, ব্যাপারটা একটু রিয়েলিস্টিক করুন। অত সফিস্টিকেটেড কথাবার্তা কম মন্ডলের ক্লাসের লোকেদের মুখে মানায়? 2-4টা খিস্তি করুন। পারবো না স্যার, কি কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না, দিব্যি দেওয়া আছে। তার মানে কিসের দিব্যি, কাকে দিয়েছেন? আগে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম প্রথম খুব মুখ খারাপ হয়ে গিয়েছিল, যখন তখন খিস্তি বেরিয়ে পড়তো। বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর মশাইয়ের সাথে গল্প করতে করতে আলটক্কা 2টো কাঁচা খিস্তি বেরিয়ে গেল। সেই থেকে স্ত্রী দিব্যি দিয়েছে, খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখবো। আপনি আপনি চাকরি ছেড়ে পাঠশালা খুলে বসুন, যান। না স্যার, মানে আমি বলছিলাম যে কমন রোলটা আপনি করুন। মানে সত্যি বলতে কি, টু মেক ইট রিয়েলিস্টিক, খিস্তি টিস্তি একটু করা উচিত। আর আপনার ওটা ভালোই আসে। না, খারাপ কথা বললে আমি এখানে থাকবো না। বেশ, দেখুন মশাই, চাকরি করতে এসে অত পিট পিট করলে চলে না। ঠিক আছে, কমন্ডটা না হয় আমি করছি, খিস্তি না হয় একটু কম করেই করব। আবার সবাই যে যার অভিনয়ে মনোযোগ দিলেন। জেলার সাহেব যেন কমণ্ডল বাইরে থেকে ভিতরে আসেন। কমল বুড়োদের মতো কাশতে থাকে। খোকালি, হ্যাঁ, সারাদিন কোথায় ঘুরিস রে খোকা? গরু জোয়াতে যাই রে বুড়ো, জানো না কি ধান্দায় আমি ঘুরি? কি ঠান্ডায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জাবলার ঠেকা নিয়েছি, সেই ঠেকার ব্যবস্থা করতে যাই রে বুড়ো। শোনো, তোমার কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দাও,
টাকা টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে আমি কি জানি, আমি মাল খাবো, টাকা দাও। আমি টাকা কোথায় পাবো বল? কোথায় পাবে কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে সরাতে, সে টাকা কোথায়? না বাবা, ধর্ম তো বলছি কোনো দিনও আমি তোর পকেট থেকে টাকা নেইনি। ফের ফের মিথ্যে বলছো বুড়ো, আমি নিজে চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর পায়জামা মনে করে যেটা হাতলে ছিল সেটা ছিল বৌমার ছায়া। তাতে তো বাবা পকেট থাকে না। ওসব জানি না, আমায় টাকা দাও, মাল খাবো। সত্যি বলছি বাবা, এক পয়সাও দিতে পারবো না। পারবে না তো বাপ হয়েছিল কেন? বাপ হয়েছিল কে এক পত্তর মাল খাবার পয়সা দিতে পারো না, তো জন্ম দিয়েছিল কেন? হ্যাঁ, এই আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে অমন ভাবে কথা বলে না কি নোকে? এই মেয়ে ছেলে, না সরি, এই মাগি, তুই চুপ করে থাক। চুপ করবে? চুপ করবে কেন শুনি? বাবা বাবা, আজ চাল এনেছো? না, চাল পাইনি। আটা এনেছো? না, আটা পাইনি। तब हम लोग क्या खाएगा? ইডিয়েট! ঘটা যদি একটু বুদ্ধি থাকে, ওর দুই মেয়ে বাঙালি হলো আর ছেলেটা সারা হিন্দুস্তানি। তুই একটা কথা নেই বলেগা, খালি যা বলেগা তব ভ্যা ভ্যা করকে কাঁদেগা। हाँ जी हाँ जी। চাল আনোনি, আটা আনোনি, তবে আমরা খাবো কি? আমার মাথা খা। ই চেনা মাথা, গোবর পোড়া মাথা, ওরা আবার খাবো কি? বাচস্পতি, এটা একটা পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথায় যে উত্তর। আমি জানি আপনি আমার আড়ালে বহু জায়গায় বলেছেন যে জেলা সাহেবের মাথায় গোবর পড়া আছে। সে তো আপনার গিন্নিরই কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। আপনি মহা তেরো লোক মশাই, সামনাসামনি তো বলার সাহস নেই, এই মৌকাবে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও মৌকা পাই, এর শোধ তুলবো। কি বললি মাগি? আমার মাথায় গোবর পোড়া? তোর বাপের মাথায় গোবর পোড়া। বাপ তুলে কথা বলবেনি বলে দিচ্ছি, বাপ তুলে কথা বলবেনি। বেশ করে বলবো। কি করবি রে তুই মাগি? মারবি? বাবা মা, তোমরা ঝগড়া করো না, আমার ভীষণ ভয় করছে। ও খোকা, ও বউ, কি হলো রে তাদের? তোর সব কথায় কাজ কিরে বুড়ো ভাব, তুই চুপ করে বসে থাক। মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। বুড়ো বাপ, তাকে কিনা বলে চুপ করে বসে থাক। এই মাগি, তুই চুপ করবি? ই চুপ করবে? চুপ করবে কেন শুনে? ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তবে রে মাগি। এই বলেই জেলার সাহেব বাচস্পতির উপর ঝাঁপিয়ে পড়েন। কনস্টেবল তিনজন বাবা মা বলে চেঁচাতে শুরু করে। এর মধ্যে রাম সিং খালি হায় রাম করে কেঁদে যাচ্ছে। বাবা বাবা, মা মা, হ রাম, হ রাম। জেলার সাহেব হুঙ্কার দিয়ে ওঠেন। আরে ধুর, এরকম হেড়ে গলায় বাচ্চার কান্না হলে কারো অ্যাক্টিং এর মুড থাকে? আর রাম সিং, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হোগা? বাঙালির ছেলে কাঁদার সময় হায়রাম করতে হয়। যাও, ফির শুরু করো। আমি বলছিলাম কি স্যার, অনেক দূর তো হলো, এবার একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না ইতিমধ্যে ওর কিছু মনে পড়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ডাক্তার সাহেব, একবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। কমণ্ডল, ও কমণ্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? না। সরি জেলা সাহেব। চালান চালান, আমার তো খুব ভালো লাগছে। কবে বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভা আমার মরেনি। আপনারা কি মশাই প্রতিভা মারাচ্ছেন? পেছন ফাটছে আমার। কত কষ্ট করে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে জানেন? কেন কেন? এসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকা উচিত। বাড়িতে তো সকলের পত্নী আছেন। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। হাসলেন কেন আইন বাবু? না মানে স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়, আসলে স্নেহ কথাটা বড়দের ক্ষেত্রে তো। আপনি বোধহয় জানেন না, আপনার বৌদি আমার চেয়ে 3 বছরের বড়। নিন, শুরু করুন।
ভাবতে পারে কেউ নয় কিল মারার গোসাই। যা না শালি, যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যা। যাবই তো, যেখানে দু চোখ যায় সেখানে চলে যাব। চলে গেলেই তো পারিস। কে তোকে মাথার দিব্যি দিয়েছে থাকতে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন আমার বাপ নিতে যাবে কেন? এখন তোমার বাপের পায়ে ধরে শুতেছিলে আমায় বিয়ে করার জন্য। বয়ে গেছিল আমার, তোর বাপই আমার পায়ে ধরেছিল। মুখ খসে পড়বে তোমার। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার। এরপর আর না মেরে থাকা যায় না, কি বলেন ডাক্তার? তবে রে মাগি। না 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 না। সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল। আপনার তো প্রথমবারে চাপার উপর ঝাঁপিয়ে পড়ার কথাই নয়। আপনি মদ খাবার টাকা চাইবেন চাপার কাছে, সে দিতে চাইবে না, ছেলেমেয়েরা কাঁদতে থাকবে। আপনি তখন থালা বাসন চাইবেন বেচে মদ খাওয়ার জন্য, সে দিতে চাইবে না, তখন আপনি ওর গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখনো এত কাণ্ড বাকি? তাহলে জেলার সাহেব এতটা ঝাঁপিয়ে পড়বেন না কিন্তু, বড্ড ব্যথা লাগে। না না না, আমার পক্ষে এমন করে কথা দেওয়া সম্ভব না। অ্যাক্টিং এর সময় আমার কিরকম মুড এসে যায়, এখন থেকে কি করে বলবো? এই যে ছেলেমেয়েরা, আমি ইশারা করলেই তোমরা কাঁদবে খাওয়ার জন্য। শুরু করুন বাচস্পতি মশাই। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার, পোকা পড়বে। আহ, আহ, খিদে পেয়েছে। অপু, ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েদের একটু দাও না। ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। আহ, আহ, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। बड़ी जोर से भूख लगल बा। অন্য কোনো বউ হলে কবেই চলে যেত। নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে তাই বেঁচে গেলে। সতী, আমার কাছে আর সতীগিরি ফরাসনি। তুই যদি শালি সতী হবি তাহলে তোর ছোট ছেলেটা মেরো ভাষায় কথা বলে কেন? দোষ শালা, এ বাড়িতে আর থাকবোই না। এই মাগি, টাকা দে, টাকা দে, মাল খাবো। এক পয়সাও নেই আমার কাছে, তবে ওই থালাটা দে, ওইটা বেচে মাল খাবো। খবরদার, ও থালা তুমি ছোবে না কো, ওটা আমার বিয়ের দানের থালা। দোষ শালা, দানের থালা। জেলার সাহেব এইবার একটা কাল্পনিক থালা তুলে নিলেন। বাচস্পতি সেই থালার অন্য দিকটা ধরে টানতে থাকে। দুজনে কিছুক্ষণ টানাটানি করে। তারপর জেলার থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন আর মুখে বলতে থাকেন, মর মর। বাচস্পতির দেহ আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে। ছেলেমেয়েরা কাঁদতে থাকে। কমল খালি খক খক করে কাঁদতে থাকে। এমন সময় কমণ্ডল একটু কান্নার মতন আওয়াজ করে। অহিনবাবু লাফ দিয়ে তার কাছে যান। স্যার স্যার, কেঁদেছি কেঁদেছি। কেঁদেছে? কই কই দেখি দেখি। সরো সরো, এই সরো সরো, সবাই সরে যাও, সবাই সরে যাও। বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, আরে উঠুন উঠুন, আর অ্যাক্টিং করতে হবে না, কমণ্ডল কেঁদেছে। বাচস্পতি মশাই, স্যার স্যার, শিগগিরই আসুন। কেন, কি হলো? বাচস্পতি মশাই নড়ছেন না, উঠছেন না। সে কি? ডাক্তার সাহেব, দেখুন তো কি হলো। I am sorry, he is dead. ইম্পসিবল। বাচস্পতি, ও বাচস্পতি, আরে উঠুন না মাইরি, কি আর কি করছেন? আপনারা বিশ্বাস করুন, আমি খুব আস্তে করে গলাটা টিপে ধরেছিলাম। ও মরেনি, মাইরি বলছি মরেনি। ডাক্তার প্লিজ একটু দেখুন না, আর একবার আপনার সেই হেইও মারিটা করুন না। কোনো লাভ নেই, he is already dead. না, এ হতে পারে না। বাচস্পতি, বাবা আমার, ভাই আমার, দাদা আমার, একবার চোখ খুলে তাকা। ওঠ ভাই, আরে ওঠ না রে শালা। দেখি আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি। ওর উপর আমার কোনো রাগ ছিল না। যা একটু খ্যাচ খ্যাচ করতো ওকে শুধু সংস্কৃতের জন্য। ছেলেবেলায় আমি সংস্কৃতে বারবার ফেল করতাম তো, তাই সংস্কৃতওয়ালা লোক দেখলেই আমার রাগ হয়। কিন্তু তার জন্য কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না। আপনারা আমায় বিশ্বাস করুন। হায় ভগবান, কেউ আমায় বিশ্বাস করছেন না। কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে ব্যাপারটা জানানো দরকার। ডক্টর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? Well, you can call it a case of murder. না মারি না, মারি না, মারি না, মার্ডার নয়, ও এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার?
অ্যাক্সিডেন্ট নয়, আমি তো ওর আস্তে করেই গলাটা টিপে ধরেছিলাম। ও যে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে কে জানতো। বিশ্বাস করুন, এটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো স্যার কমন্ডলের বেলাতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। না না অয়নবাবু, দুটো কেসের মোটিভটা সম্পূর্ণ আলাদা। কমন্ডল তার বউকে মেরেছিল, আর বাচস্পতি মরে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছে? না না, ও ও আমি যে কি বলতে চাইছি আমি নিজেই জানি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। না মানে আমি আপনাকে কিভাবে বাঁচাবো? আপনার তো কোনো অসুখ বিসুখ করেনি। হায় ভগবান, কে বাঁচাবে আমাকে? কমন্ডল, কমন্ডল, তুমি তো আমাকে পারো বাঁচাতে। তুমি তো সাক্ষী, তুমি দেখেছো তো। তোমাকে শুধু বোঝাবার জন্যই আমি ওর গলাটা টিপে ধরেছিলাম। আমি ওকে ইচ্ছে করে মারিনি। ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার? একটু বাদেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর আমরা ওকে ফাঁসিতে ঝোলাবো। এই তো, হে ভগবান, ওর যেন কিছু না মনে পড়ে। কমন্ডল, কমন্ডল, তুমি সব ভুলে যাও। তুমি কমন্ডল নও, চাপা তোমার কেউ নয়। তুমি কাউকে খুন করোনি। সে কি স্যার, এই একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন যাতে ওর সব কথা মনে পড়ে। আরে শালা, সে তো চাকরি বাঁচাবার জন্য। এখন তো প্রাণ বাঁচানো দরকার। সরি স্যার, কোনো উপায় নেই। ঘটনাটা আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে। কমলবাবু, একটা ফোন করুন। ও কমল, তোমায় আমি কত ভালোবাসি। এখনই ফোন করো না। ওরে বাবা রে, কি মুশকিলে পড়লুম রে বাবা। ও নকুল, মেম সাহেবকে গিয়ে বলো আর গোল করতে হবে না। কার গোল কে খাবে? জেলার সাহেব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। সবাই তাকে নানা রকম সান্ত্বনা দিতে থাকে। হঠাৎ রাম সিং প্রচন্ড ভয় পেয়ে মুখে গো গো আওয়াজ করতে থাকে। সবাই রাম সিং এর দিকে তাকায় এবং ওর দৃষ্টি অনুসরণ করে দেখে বাচস্পতি নড়ে চড়ে উঠে বসল। ওই কদ্দূর এগোলো? এ কি বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্য। তার মানে? আমি যেই দেখলুম জেলার সাহেব একটু জোরে গলাটা টিপে ধরেছেন, বুঝলুম যে ওনার মুড এসে গেছে। আর আমি অমনি দিলুম 64 নম্বর যোগাসন প্রয়োগ করে 8 ঘন্টা স্বেচ্ছা মৃত্যু। হে হে হে। একেই বলে যোগু বল, যোগু বল। আপনি আর দাঁত বের করে আসবেন না, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে পট পট করে আপনার দাঁতগুলো তুলে ফেলি। অয়নবাবু, দেখুন তো ওই বেটা কাঁদছিল কেন? ওর কি কিছু মনে পড়েছে? হ্যাঁ স্যার, মনে হয় কিছু মনে পড়েছে। চলুন দেখি। ও কমন্ডল, তোমার সবকিছু মনে পড়েছে তো? হ্যাঁ গো বাবুরা, আমার সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে তোমার? বাবুরা, আমার একটা সোনার সংসার ছিল। সোনার সংসারই তো, 3 ছেলে মেয়ে 1 বউ। আমার মতন তো নয়, 9 ছেলে মেয়ে 2 বউ। থামুন না মশাই, আপনার কেচ্ছা কে শুনতে চেয়েছে? কেচ্ছা বললেন কেন? ভালো হবে না বলে দিচ্ছি। কেচ্ছা নয়, মেয়ের বয়সী শালী, তাকে আবার বিয়ে করেছেন। ও, এতেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে পড়লো? তা আপনার বউ কেন ফি শনিবার শনি পুজো করান, তা কি আপনি অনুমান করতে পারেন? কেন আবার? আমার মঙ্গলের জন্য। ইহ, আপনার মঙ্গলের জন্য না হাতি? আপনার স্ত্রী নিজে আমায় বলেছেন, ঠাকুর মশাই, শনি ঠাকুরকে বলুন যেন ওই রাক্ষসীর নজর থেকে আপনার বড় সাহেবকে বাঁচিয়ে রাখতে পারি। আর রাক্ষসীটি যে আপনার খুড়তুতো শালি, তা কি আর কম্পাউন্ডের কারো জানতে বাকি আছে? ঠিক আছে, আগে কমন্ডলকে ঝোলাই, তারপর দেখবেন আপনাকে আমি কেমন করে ঝোলাবো। হ্যাঁ কমন্ডল, যা বলছিলে, তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা চাকরি ছিল, আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধেবেলায় যখন আমার বউ উঠোনে তিলসিপি ডিম লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বাপ দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ঘরে ফিরতাম। আমার ছোট্ট ছেলেটা বাবু আমার খুব ন্যাওটা ছিল। আমি ঘরে ফিরলেই আমার পায়ে পায়ে পোষা বিড়ালের মতো ঘুরে বেড়াতো। আর এখন বাবুরা, সুখে আমার বুকের মধ্যেটা উথাল পাথাল করে উঠত। তারপর একদিন
হঠাৎ কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকেরা নাকি পালায়ে গেছে। তারপর বাবুরা দিনের পর দিন বসে থেকেছি কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবেই। আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকেরা নিশ্চয়ই পালায় যাবে না, তেনারাও তো মানুষ। আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরচে ধরে গেল বাবুরা। কারখানার ভেতরের সাজানো ফুলের বাগানটা জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের পেটে টান পড়তে লাগলো। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে যেতে লাগলো। বাড়ির ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম। এই কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিলে না বাবুরা, কেউ কাজ দিলে না। ভাবলুম চাষির ছেলে আমি, চাষ করি খাবো, নিজের জমি জমার তো কিছু নেই, তাই ভাবলুম পরের জমিতে লাঙ্গল দেব। কিন্তু এক ছটাক জমিও কেউ দিলে না বাবুরা, এক ছটাক জমিও কেউ দিলে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলান দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো। আমার বুড়ো বাপটা আরো দুর্বল, আরো বুড়ো হয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলেটা যে আমার দিকে যে খালি হাসতো, সে হাসি ফুলে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকতো, যেন ওই চোখ দুটা দিয়ে আমায় বলতো, বাপ আমার বড় খিদে লেগেছে রে বাপ, হ্যাঁ আমাকে দুটো খাতি দে। আর কষ্টে আমার বুকের পাঁজর গুলান টন টন করে উঠতো। আমি চোরের মতন ওর চোখের সামনে থেকে পলায় যেতাম। তারপর একদিন অনেক রাতে চোরের মতন বাড়ি ফিরেছি। ভেবেছি ছেলে মেয়েগুলান বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলান বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যে ধক করে উঠলো বাবুরা, চাল পেলে কোথায়, চাল পেলে কোথায়? চাপা বললে ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরে ও দুটো চাল চুরি করে এনেছে। আমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠলো বাবুরা। আমি দৌড়ে গেলাম ওদের ভাতের টান মেরে ফেলে দিতে। না, চুরি করা চালের ভাত আমার সন্তানদের মুখে তুলতে দেব না। চাপা ছুটি এসে আমার পায়ে পড়ে বললো, ওগো ওদের বড্ড খিদে লেগেছে, ওরা যে অনেকদিন কিছু খায়নি। আমায় তখন দানয় পেয়েছে বাবুরা, আমায় তখন দানয় পেয়েছে। আমি জোর করে চাপাকে সরাই দিতে গেলুম, আমার হাতটা গিয়ে ওর গলায় পড়লো। বাবুরা চাপাও তো অনেকদিন কিছু খায়নি, দুর্বল শরীর, সে ধাক্কা সহ্য করতে পারলো না, পড়ে গেল, আর উঠলো না। আমার চাপা আর উঠলো না বাবুরা, আর উঠলো না। বাবুরা তোমরা আমার ফাঁসি দাও, আমার আমার হাত বাঁধতে হবে না, আমার চোখ বাঁধতে হবে না, নিয়ে চলো ফাঁসি কাঠের কাছে, আমি নিজে ফাঁসি গড়ি গলায় পরি নেব বাবুরা। আমায় তোমরা ফাঁসি দাও বাবুরা, আমায় তোমরা ফাঁসি দাও। আমি চাপার কাছে চলে যাই, চাপারে গিয়ে বলি, চাপারে আমি তোরে মারিনি চাপা, আমি তোরে মারিনি, তবু ওরা আমায় ফাঁসি দিলে। যারা তোকে সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসিও কোনোদিন হবে না, কোনোদিন হবে না। Hang him till death. আজ আসরে শুনছিলেন বিমল বন্দ্যোপাধ্যায় রচিত একটি অবাস্তব গল্প অবলম্বনে আজ কমণ্ডলের ফাঁসি। ডাক্তার ও নকুলের চরিত্রে অরিন্দম, অহিন, অমল, রামসিংহ, কেষ্টর চরিত্রে প্রসূন এবং জেলার বাচস্পতি, কমণ্ডল ও গল্প পাঠে আমি শুনি।
আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গল্পটি কেমন লাগলো জানাতে কমেন্ট করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সাহিত্যের উঠোনের গল্পের আসর খুব শীঘ্রই ফিরে আসবে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন।